27 এপ্রিল 2014 নারায়ণগঞ্জ আদালতে মামলার হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে অপহরণ হন প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকার সহ 7 জন। 3 দিন শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠে 6 জনের লাশ। পরের দিন ভেসে ওঠে 1 জনের লাশ। সেই সময় এই হত্যাকাণ্ডে প্রতিবাদে যখন ফুঁসে উঠেছিল দেশ, তখন 2 জন আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল বাদী হয়ে হাইকোর্টে রিট পিটিশন করেন। তখনকার সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে 7 খুনের পক্ষে লড়াই করা সহজ ছিল না। কি হয়েছিল সেই দিন? 7 খুনের দ্রুত বিচার চেয়ে যা বললেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান। এখন আমরা মহামান্য হাইকোর্টে আমরা রিট পিটিশন দায়ের করলাম। মহামান্য হাইকোর্ট যখন সুমোটো এই আসামিদের কেন 54-এ গ্রেপ্তার করা হবে না এই তারা আদেশ দিলেন, ঠিক এরপরে যখন আমার জানা মতে এই বিজয় সরকার, এই চন্দন সরকারের মেয়ের জামাই, ওনাদেরকে ওই সময়ের প্রধানমন্ত্রী হাসিনা তাদেরকে ডাকলেন। ডেকে যখন ওনার কাছে একটা মেসেজ গেল একটা কাগজে যে আজকে মহামান্য হাইকোর্ট এটার উপর রিট জারি করেছে, ঠিক তখন ওই কাগজটা উনি পেঁচিয়ে মুড়িয়ে জিত করে মাটির মধ্যে ফেলে দিলেন যে আবার রিট। এটা আমি বিজয় সরকার থেকে শুনেছি। ইতিমধ্যে এই র্যাবের যে ডিজি এই বেনজির সরাসরি এবং তার লোক দিয়ে আমাকে ফোন দেওয়া শুরু করলো যে ইউ আর আওয়ার আন্ডার সার্চলাইট, উই আর ওয়াচিং ইউ। 1 ঘন্টা পর পর তারা আমাকে ওয়াচিং করছে এখানে, এবং নানাভাবে তারা এই তাদের বাহিনী দিয়ে আতঙ্ক করার চেষ্টা করলো। এবং আমি যখন এই বিষয়ের উপরে আমি ডক্টর কামাল হোসেন স্যারের সাথে কথা বললাম, তখন ওই ফ্যাসিস্ট সরকারের আমলের একজন মিনিস্টার, হেভিওয়েট মিনিস্টার আমাকে ডাকলেন, বললেন যে আপনি যে কাজটা করেছেন সেই কাজটা এটা তো ঠিক করেন নাই, ভালো করেন নাই। আমি কেন? রাষ্ট্র যেখানে 7 জন মানুষ হত্যাকাণ্ডের বিচার হচ্ছে না, 7 দিন পার হয়ে গেল, রাষ্ট্র যেখানে এদের বিচার করতে অপারক, মামলা দায়ের করতে অপারক, সেখানে রাষ্ট্রের নাগরিকদের এগিয়ে আসতে হয়। আমি তো এগিয়ে এসেছি বিচারের জন্য, আমি তো কোনো অপরাধীর পক্ষে যাইনি। বলে কেন ওই সময়ের প্রধানমন্ত্রী আমার সাথে উনি মাইন্ড করবেন, কেন আমার সাথে উনি রাগ করবেন সেখানে? বলে ওই সময়তে যারা নাকি মামলাগুলি আমরা করেছিলাম, আমাদের প্রত্যেকের জীবনটা আসলে একটা ঝুঁকির মধ্যে আমরা কাটিয়েছি। বাংলাদেশে অপরাধ যত ঘটনা ঘটেছে তার মধ্যে 7 মার্ডার নারায়ণগঞ্জে 2014 সালের 27 এপ্রিল একজন বিজ্ঞ আইনজীবী, সিনিয়র আইনজীবী সহ বাকি 6 জন যে গুম হয়েছে নারায়ণগঞ্জ থেকে, এই গুমের ঘটনা এটা বাংলাদেশের এমন কোনো অঞ্চল নাই, এমন কোনো ব্যক্তি নাই যে এই গুম নিয়ে মানুষ আতঙ্কিত না হয়েছে। এবং এটা একটা বৃহৎ অপরাধ জগতের একটা বৃহত্তর এবং আলোড়িত চাঞ্চল্যকর ঘটনা, যেটা একটা এই ঘটনার অপরাধের ধরন ছিল ভিন্ন রকম। আমরা দেখি যে যারা আমরা আইনের ছাত্র, যারা আমরা আইন নিয়ে যারা আমরা প্র্যাকটিস করি, আমরা দেখি আইন আদালতের মামলার ক্ষেত্রে যে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে হত্যা করে, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তি খুন করে, খুনের ঘটনাগুলোর মধ্যে। কিন্তু এখানে এই খুনের ঘটনার সঙ্গে, কিডন্যাপের ঘটনার সঙ্গে, এই গুমের ঘটনার সঙ্গে রাষ্ট্রের সবচেয়ে বড় প্রতিষ্ঠান এর সাথে জড়িত ছিল। এটা হচ্ছে এই হত্যাকাণ্ডের অপরাধের গুরুত্বের এবং সবচেয়ে এটা যে আতঙ্কের বিষয়, যে অপরাধ সমাজে ঘটতে 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 যখন বিনা বিচারে অপরাধ শুধু সংগঠিত হতে থাকে, তখন অপরাধীরা উৎসাহিত হয়ে পড়ে। এবং সেই অপরাধ রাষ্ট্রের যে সর্বোচ্চ প্রতিষ্ঠান, যারা মানুষের নিরাপত্তা দিবে, যারা প্রশিক্ষিত বাহিনী, যে র্যাব, এই র্যাব বাহিনীর ঊর্ধ্বতম কর্মকর্তারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। এবং এটা যতটুকু, যেহেতু এই ঘটনার সঙ্গে এইটার বিচারের সঙ্গে আমি
শুরু থেকে ওতপ্রোতভাবে জড়িত, সেটা দেখেছি এটা একটা ছিল পূর্ব পরিকল্পিত, যাকে বলে কন্ট্যাক্ট কিলিং ছিল এটা একটা। এই সেনা কর্মকর্তাদের সাথে এখানে বিভিন্ন অপরাধী যারা ছিল, নূর হোসেন সহ আরো যে সমস্ত অপরাধী চক্র, এই অপরাধী চক্র তারা পূর্ব পরিকল্পিত এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে। ফলে প্রথম করেছে গুম, এটি একটা অপরাধ। গুম হচ্ছে মার্ডারের চেয়ে, খুনের চেয়েও আরো ভয়ঙ্কর অপরাধ হচ্ছে গুম। কারণ কোনো ব্যক্তিকে খুন করলে ওই ব্যক্তির যে মরদেহটা, লাশটা পাওয়া যায়। আর গুম, তার পরিবার জানতে পারে না, তার প্রিয়জন তার পরিণতি কি হয়েছে তারা জানতে পারে না, এবং তার বিচারের জন্য যে আলামত সেটাকে তারা ধ্বংস করে দেয়। এই 7 মার্ডারের যারা ক্রিয়ানক, যারা ঘটেছে এটা বিশেষভাবে এই সেনা কর্মকর্তা এবং যারা র্যাব বাহিনীতে যারা ছিলেন, তারা এটাকে গুম করে তাদেরকে হত্যা করেছে নির্মম ভাবে। সেটা সবাই দেখেছে, জাতি দেখেছে সেক্ষেত্রে কিভাবে মাথার মধ্যে পলিথিন দিয়ে, কিভাবে ইঞ্জেকশন দিয়ে, এবং এই গুমের পরে তাদের হত্যা করে তারপরে তাদেরকে হত্যার আলামতকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, এটা আইনগতভাবে আরেকটা অপরাধ, তাদেরকে প্রত্যেকের সাথে 10টা 20টা ইটা বেঁধে তাদেরকে শীতলক্ষণীর মধ্যে ফেলে দিয়েছে। এবং এটা হচ্ছে আরেকটি ঘটনা হচ্ছে, যারা বিচার চাইতে গেছে ওই সময় 17 দিন পর্যন্ত নারায়ণগঞ্জে কোনো আদালতে, কোনো থানায় মামলা দায়ের কেউ করতে পারে নাই। যারা বিচারের জন্য গিয়েছে ভুক্তভোগী পরিবার, তাদেরকে উল্টো মামলা দিয়েছে, তাদেরকে থানায় র্যাব অফিসে আটক করেছে। তখন নারায়ণগঞ্জের পরিস্থিতি ছিল অত্যন্ত থমথমে। বিকাল 5টার পরে, সন্ধ্যার সময় রাস্তায় মানুষ থাকতো না এই শিল্পনগরীতে, এই জনবহুল এলাকায়। এবং কোন ঢাকা থেকে বিভিন্ন অঞ্চল থেকে কোনো সাধারণ মানুষ নারায়ণগঞ্জে ভয়ে আসতে যেত না। মানুষের স্বাভাবিক জীবন শ্বাসরুদ্ধকর হয়ে গেছিল। দেখুন, একটা 7টা মানুষ, তাদেরকে গুম হয়ে গেছে, তাদের ডেড বডি পাওয়া গেছে, কিন্তু বিচার হচ্ছে না। প্রথম তো ছিল কোথায় গেল সে 7টা মানুষ। ফলে এই ঘটনাগুলো কিন্তু যারা সংগঠিত করে তারা কিন্তু জানতো, একটা গ্রুপ, নট এ সিঙ্গেল পার্সন, একটা গ্রুপ, সরকারি এবং বেসরকারি একটা গ্যাং, তারা এই কাজটা, এইটা পূর্ব পরিকল্পিতভাবে অপরাধটা সংগঠিত করেছে। এবং এটা ছিল যাদের কাছে মানুষ বিচার চাইবে, তারাই ঘটনার সাথে জড়িত হয়ে গেছে সেখানে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এই ঘটনার পৃষ্ঠপোষকতা পেয়েছে ওই সময় ফ্যাসিস্ট রাজনৈতিক সহযোগিতার কারণে। ফ্যাসিস্ট রাজনৈতিক যারা ছিলেন, আওয়ামী সরকার ক্ষমতায় ছিলেন ওই সময়, আজকে তারা দেশ থেকে চলে গেছে। কিন্তু এই যে ঘটনাগুলো সুপ্রিম কোর্টে ডক্টর কামাল হোসেন, আমি যখন বললাম স্যার নারায়ণগঞ্জে এই 7 জন খুন হয়ে গেছে, সারা দেশে মানুষ এখন আতঙ্কিত, নারায়ণগঞ্জে মানুষ এখন আতঙ্কিত, তখন উনি নারায়ণগঞ্জে আসতে রাজি হলেন। আইনজীবী সমিতির মধ্যে আমরা সবাইকে জানাই যে ডক্টর কামাল হোসেন আইনজীবী সমিতি, যিনি আমাদের বাংলাদেশের আইকন, হৃৎপিণ্ড, ওনাকে, প্রতিবাদী কণ্ঠ, ওনাকে নিয়ে নারায়ণগঞ্জে আসলাম। এবং দুপুর 12টায় উনি এই ঘটনার জন্য সরকারের কাছে বিচার দাবি করলেন, তদন্ত দাবি করলেন কারা ঘটনার সঙ্গে জড়িত। ইতিমধ্যে আমরা জেনে গেছি বিভিন্ন সূত্রে এই ঘটনার সাথে র্যাবের ওই সমস্ত বিপদগামী যে সমস্ত কর্মকর্তা, তারা এই ঘটনায় জড়িত হয়ে গেছে। আমরা তখন ডক্টর কামাল হোসেন স্যারকে, ওনাকে অনুরোধের প্রেক্ষিতে মহামান্য হাইকোর্টে আমরা তখন রিট পিটিশন দায়ের করলাম। এবং 1 নম্বর পিটিশনার আমাকে হতে হয়েছে। এবং ওই সময়ের আইনজীবী সমিতির আমাদের সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, এবং আইনজীবী যে মারা গিয়েছেন চন্দন সরকার, তার মেয়ের জামাই ডাক্তার বিজন, আমরা 3 জন, এই 3 জন আমরা মহামান্য হাইকোর্টে আমরা মামলা দেয়, রিট পিটিশন দায়ের করি। মহামান্য হাইকোর্ট, ওইদিন আমাদের একটা সৌভাগ্য ছিল, আমরা যেদিন রিট পিটিশন দায়ের করি 17 দিন পর্যন্ত যখন কোনো আদালতে, কোনো থানায় কোনো মামলা নিচ্ছিল না, তখন আমরা বাধ্য হয়ে হাইকোর্টে রিট করলাম। হাইকোর্ট বিচারক সরাসরি জিজ্ঞেস করলেন যে এই ঘটনায় যারা এখনো কেন মামলা হয়নি কোনো। এবং সৌভাগ্যের বিষয় ছিল আমাদের
যে তার আগের দিন সেনা কর্মকর্তাদের তাদের কর্ম থেকে তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। তো সাময়িক বরখাস্ত কারণে আমাদের সুযোগ হয়েছিল যে আমাদের সিআরপিসির 54 সেকশন 54-এ তাদেরকে গ্রেপ্তার করার জন্য আদালত নির্দেশ প্রদান করলেন। গ্রেপ্তার করার পরেও আমি নিজে এসপির সঙ্গে যোগাযোগ করলাম, আইনজীবী সমিতির আমাদের আইনজীবীরা যারা আছেন তারাও যোগাযোগ করলাম, সবাই একসাথে। প্রায় তারও 5 দিন পরে এই কর্মকর্তাদের, এই র্যাবের কর্মকর্তাদের গ্রেপ্তার করা হলো এবং সারা দেশের মানুষ জানতে পারলো যে এখানে সেনা কর্মকর্তারা এর সাথে জড়িত আছে এখানে, এবং মানুষের মধ্যে কিছু স্বস্তির নিঃশ্বাস ফিরে আসলো। আমরা এই ঘটনায় পরবর্তী পর্যায়ে সারা দেশ থেকে এই র্যাবের যে সমস্ত বাহিনী তারা যে আইন বহির্ভূতভাবে যে কাজগুলি করত, সারা দেশে র্যাব বাতিলের জন্য আন্তর্জাতিক মানবাধিকার কমিশন থেকেও এবং জাতিসংঘেও এই অভিযোগটা উঠেছে। মানবাধিকার কমিশনও এই অধিকারটা রিপোর্ট হয়েছে। এখানে র্যাবের বাহিনীকে নিষিদ্ধ করার জন্য তখন দাবি উঠেছিল। যাই হোক, র্যাব এবং সেখানে প্রতিষ্ঠানকে তারা কলুষিত করেছে। আমরা সারা দেশের পক্ষ থেকে বিচারের জন্য মানুষ উদ্গ্রীব ছিল। বিচার হয়েছে, এখন পর্যন্ত বিচার কার্যকর হয় নাই। আওয়ামী ফ্যাসিস্ট সরকার থাকার কারণে বিচার কার্যকর হয় নাই, যেহেতু ওই সমস্ত কর্মকর্তা ছিল একজন মন্ত্রী মায়ার মেয়ের জামাই ছিল কর্নেল তারেক, এবং আরো কর্মকর্তা নানা রাজনীতির সাথে সংশ্লিষ্ট থাকার কারণে বিচার কার্যকরী হয় নাই। আমরা আশা করি এখন যে সরকার এসেছে নির্বাচনের মাধ্যমে এর বিচার যেন আর প্রলম্বিত না হয়, কারণ এই 7 মার্ডারের যারা ভুক্তভোগী পরিবারবর্গ আছে তারা যেন বুঝতে পারে যে বিচারটা হয়েছে। আর বিচারের মধ্যে দিয়ে আরেকটা মেসেজ যাবে, যারা এই ধরনের অপরাধে সংগঠিত হয় তারা বুঝতে পারবে যে বিনা বিচারে কোনো অপরাধ পার পেতে পারে না। কারণ একবার যদি অপরাধীরা বুঝতে পারে যে অপরাধ করে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা সরকারি দল থাকেন তাদের সাথে সংশ্লিষ্ট থাকলে বিচার থেকে তারা রেহাই পেয়ে যায়, তাহলে অপরাধ পুনর বাড়তে থাকে, উৎসাহিত হয়ে যায় অপরাধ। তা আমরা চাই যে বর্তমান সরকারের মাধ্যমে সেই বিচারটা, যে যাদের ফাঁসি হয়েছে, যাদের কারাদণ্ড হয়েছে, এগুলো যেন কার্যকরী হয়, জাতিকে এখানে যেন একটা সবাই বুঝতে পারে বিচার প্রতিষ্ঠিত হয়েছে, এটা কার্যকরী হয়েছে, এটা আমরা চাই।